প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অনার্স কোচিং সেন্টারের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে নতুন অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। সেটি হচ্ছে ওয়ার্কশিট বা কার্যপত্র। এই ওয়ার্কশিট বা কার্যপত্রটা কিন্তু আমাদের অ্যাকাউন্টিং এর অঙ্কের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের কারণে এখান থেকে কিন্তু ম্যান্ডেটরি অঙ্ক আসবে। এখান থেকে ইনশাল্লাহ অবশ্যই অঙ্ক আসবে। ঠিক আছে, এবং এটা পার্ট সিতে আসার সম্ভাবনা বেশি থাকে, অর্থাৎ 10 মার্কের একটা অঙ্ক ওয়ার্কশিট থেকে মোটামুটি থাকে। এখন আমরা যারা কমার্স থেকে এসেছি আমরা কিন্তু মোটামুটি কার্যপত্র ইন্টারে করে এসেছি। হ্যাঁ, ওই কার্যপত্রটাই এখন এখানে একটু আর একটু বিস্তৃত আকারে আর কি। তো কার্যপত্র আসলে কি, কার্যপত্রটা কি সেটা আমরা এক কথায় বলি। যদি এখানে আপনাদের স্ক্রিনে আমরা সংজ্ঞা আকারে আলোচনা করা আছে, আপনারা পরবর্তীতে রেকর্ডিং যখন দেখবেন তখন এগুলো আপনারা পড়ে দেখতে পারবেন। কার্যপত্রটা কি এটা আমরা যদি বলতে চাই, আচ্ছা, একটা আর্থিক প্রতিষ্ঠান লেনদেন বা একটা প্রতিষ্ঠান শুরু করে কোন উদ্দেশ্য নিয়ে? একটা ব্যবসা শুরু হয় কি উদ্দেশ্য নিয়ে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে। তাহলে মুনাফা অর্জন করতে গেলে ব্যবসাকে অবশ্যই একটা নির্দিষ্ট হিসাব শেষে কি করতে হয়? হিসাব নিকাশ করতে হয় না? হ্যাঁ। জি। হিসাব বিজ্ঞানের সর্বশেষ যে হিসাবটা আমরা করি আনুষ্ঠানিকভাবে, সেই হিসাবটা কি বলেন তো? সর্বশেষ আমরা কোন হিসাবটা করি? আপনারা করে এসেছেন ইন্টারে, চূড়ান্ত হিসাব মনে আছে? চূড়ান্ত জি। হিসাব, যেটাকে আমরা হিসাব। অনার্সে বলবো ফিনান্সিয়াল স্টেটমেন্ট, মানে আর্থিক বিবরণী। একটা কোম্পানি, একটা কারবার, একটা ব্যবসা যখন সারা বছর অপারেট হয়, সারা বছর পরে যে একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে যে সেটা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, একটা আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয় যেখানে 3টা অংশ থাকে। আয় ব্যয় বিবরণী, তারপরে কি আপনার মূলধন বিবরণী এবং উদ্ধৃত্তপত্র। এই 3টা জিনিস তৈরি করতে হয়। আয় বিবরণীর উদ্দেশ্য থাকে আয় থেকে ব্যয় বাদ দিয়ে কারবারের মুনাফা হলো নাকি লাভ হলো, ক্ষতি হলো, এটা নির্ণয় করা। মালিকানা সত্ত্ব বিবরণীর উদ্দেশ্য হচ্ছে কত টাকা ওপেনিং ক্যাপিটাল নিয়ে শুরু হয়েছিল আর সমাপনী ক্যাপিটাল কত থাকলো সেটা বের করা। আর উদ্ধৃত্তপত্র করার উদ্দেশ্য হচ্ছে কারবারের সম্পদ এবং দায় কি আছে, সমান আছে, এটা দেখানো। এই 3টা পার্ট নিয়ে আমাদের একবার সর্বশেষ হিসাব করা হয়, যেটাকে বলা হয় আর্থিক বিবরণী বা চূড়ান্ত হিসাব। এবার দেখেন, এই চূড়ান্ত হিসাবটা একটা গুরুত্বপূর্ণ একটা অংশ না এটা কারবারের জন্য? চূড়ান্ত, আর নামের মধ্যে বলা হচ্ছে চূড়ান্ত হিসাব, মানে কি একেবারে শেষ হিসাব। এই চূড়ান্ত হিসাবটা কি একটা গুরুত্বপূর্ণ বিষয় না? হ্যাঁ। এবার আসেন, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় করার আগে আমরা একটা কাজ করি, বলেন তো কি করি? এটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা করার আগে আমরা কি করি? আমরা ট্রায়াল দিই, আমরা প্র্যাকটিস করি। এই যারা ক্রিকেট খেলে এরা ফাইনাল খেলা সামনে, তার আগে মাঠে নামা কি জন্য? প্র্যাকটিসের জন্য। যারা অভিনয় করে বা গান গায় স্টেজে চূড়ান্ত গান গাওয়ার আগে আগে কি করে নাই? প্র্যাকটিস করে নেয়। প্র্যাকটিস করে নাই। ঠিক তেমনি আমাদের একটা হিসাব ব্যবস্থা, যেহেতু চূড়ান্ত হিসাব হচ্ছে চূড়ান্ত হিসাব, ওই চূড়ান্ত হিসাব করার আগে একটা প্র্যাকটিস করতে হবে, যে প্র্যাকটিসের চূড়ান্ত হিসাবের প্র্যাকটিসটা হয়ে যাবে। আর সেটাই হচ্ছে এই ওয়ার্কশিট বা কার্যপত্র। অর্থাৎ ওয়ার্কশিটের মধ্যে যে আইটেমগুলো থাকে সেগুলো চূড়ান্ত হিসাবের আইটেমগুলো এখানে চলে আসবে। তাহলে ওয়ার্কশিটের উদ্দেশ্যটা কি? ওয়ার্কশিটের উদ্দেশ্য হচ্ছে একটা নির্দিষ্ট হিসাবকাল পরে কারবার মুনাফা করলো নাকি ক্ষতি হলো এটা একদিকে বের করা, অন্যদিকে কারবারের সম্পদ এবং দায়। আমাদের হিসাব বিজ্ঞানের একটা মূল কনসেপ্ট আছে, যে কোনো অবস্থায় একটা কারবার বা একটা আর্থিক প্রতিষ্ঠানের সম্পদ আর দায় কি থাকতে হয়? সমান। অলওয়েজ, একেবারে বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, প্রতিটা দিন একটা কারবারের বা একটা হিসাব প্রতিষ্ঠানের অবশ্যই সম্পদ এবং দায় সমান থাকতে হবে। কেমন দেখেন, আপনি 1 লাখ টাকা নিয়ে কারবার শুরু করলেন, এখানে সম্পদ কত টাকা আপনার? এক এক লাখ লক্ষ টাকা টাকা। আবার দায়ও কত টাকা? 1 লক্ষ। 1 লক্ষ টাকা। কারণ ক্যাশ 1 লাখ টাকা, ক্যাপিটাল 1 লাখ টাকা, তাহলে সম্পদও 1 লাখ, দায়ও 1 লাখ। বিষয়টা তাই না? হ্যাঁ। এবার জি। 1 লাখ টাকা থেকে আপনি 50,000 টাকা দিয়ে একটা বিল্ডিং ক্রয় করলেন, 50,000 টাকা নগদ টাকা দিয়ে, তাহলে ক্যাশ কমলো কত? 50,000। 50,000। আবার সম্পদ হিসেবে বিল্ডিং বাড়লো কত? 50,000। তাহলে সম্পদ কত টাকা থাকলো? ক্যাশ সমানই কিন্তু, তো। ক্যাশ কিন্তু 1 লাখ ছিল, সেখান থেকে 15,000 কমে যে বিল্ডিং আবার 50,000 বাড়লো, তাহলে অ্যাসেট কি 1 লাখ টাকায় থাকলো না? হ্যাঁ। আবার ক্যাপিটাল কিন্তু 1 লাখ টাকায় ছিল। তার মানে কি, আপনি যেভাবেই যান না কেন প্রতিটা মুহূর্তে সম্পদ এবং দায় অবশ্যই কি থাকতে হবে? সমান থাকতে সমান হবে। থাকতে হবে। অর্থাৎ উদ্বৃত্ত পত্র লাস্ট যে আমরা এটা করি সেটাকে বলে উদ্বৃত্ত পত্র। এই উদ্বৃত্ত পত্রের উদ্দেশ্য হচ্ছে সম্পদ এবং দায় কি দেখানো, সমান দেখানো। সমান দেখেন। যাক, ওয়ার্কশিটটা মূলত কি সেটা হচ্ছে কি, এ দেখেন বলা আছে কার্যপত্র কোনো কারবার প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব প্রণয়নের পূর্বে হিসাব প্রদর্শনের মাধ্যমে একটি মাধ্যম, যেখানে রেওয়া মিল হতে শুরু করে চূড়ান্তভাবে আর্থিক অবস্থা একত্রে দেখানো যায়।
তাহলে চূড়ান্ত হিসাব প্রণয়নের পূর্বে, ওই যে সে ফাইনাল অ্যাকাউন্ট চূড়ান্ত হিসাব প্রণয়নের পূর্বে হিসাব প্রদর্শনের এমন একটি মাধ্যম যেখানে কোন জায়গাতে শুরু হয়, ধাপটা কোথা থেকে শুরু রামিল হয়? হতে। রেওয়া মিল থেকে শুরু হয় এবং শেষ হয় কোথায়, যে একেবারে চূড়ান্ত হিসাবে যে। তাহলে এখানে কিছু পার্ট আছে, যেমন প্রথম পার্টটা হচ্ছে কি, রেওয়া মিল। রেওয়াজ। তারপরের পার্টটা কি, সমন্বয়। 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 এবার রেওয়া মিল আর সমন্বয় যোগ বিয়োগ করে কোনটা তৈরি করতে হবে? সমন্বিত রেওয়ামিল। সমন্বিত সমন্বিত রেওয়া রামিল। মিল। এবার রেওয়া মিলে কি কি থাকে, একটা রেওয়া মিলে কি কি থাকে বলেন তো? আয়, ব্যয়, সম্পদ এবং কি, দায়। দায়। আয়, ব্যয়, সম্পদ, দায়। তাহলে দায়। এই রেওয়া মিল, সমন্বিত রেওয়া মিল থেকে আয় ব্যয় নিয়ে কি করতে হবে? আয় ব্যয় আয় নিয়ে। বিবরণী। আর আর সম্পদ আর দায় নিয়ে কি করতে হবে? উদ্বৃত্ত উদ্বৃত্ত পত্র। পত্র। এবং উদ্বৃত্ত পত্র সুপত্র। লাস্টে অবশ্যই ডেবিট ক্রেডিট দুই পাশ কি হয়ে যাবে, মিলে সমান যাবে। হতে সমান। হবে। এইটাই হচ্ছে আমাদের একটা ওয়ার্কশিট। তাহলে একটা ওয়ার্কশিট মানে কি, তাহলে কার্যপত্রটা কি, চূড়ান্ত হিসাব প্রস্তুতের পূর্বে রেওয়া মিল থেকে শুরু করে উদ্বৃত্ত পত্র পর্যন্ত সকল হিসাব প্রদর্শন করে যে একটা হিসাব প্রস্তুত করা হয় তাকে আমরা কি বলতে পারি, ওয়ার্কশিট। কার্যপত্র। এবং এই ওয়ার্কশিটকে বলা হয় বহু ঘর বিশিষ্ট, কারণ এখানে অনেকগুলো ঘর প্রয়োজন হয়। তো যাই হোক, এই ওয়ার্কশিট করার কিছু উদ্দেশ্য এখানে হাইলাইট করা আছে, এগুলো আপনারা একটু এক নজর দেখে নেবেন। কারণ অনেক সময় হয় কি, থিওরিগুলো জানা থাকলে অনেক সময় পরীক্ষায় দেখা যাচ্ছে প্রশ্ন একটু আনকমন বা অঙ্ক একটু কঠিন হয়ে গেলে তখন থিওরি লেখা প্রয়োজন হয়। তো থিওরি কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তখন থিওরি লিখে মোটামুটি মার্কসটা ক্যারি করা যায়। এই জন্য এখান থেকে উদ্বৃত্ত পত্র থেকে সাধারণত এই কার্যপত্র করার উদ্দেশ্যটা পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে। আপনারা মোটামুটি পরবর্তীতে এটা ভিডিও দেখে অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবেন, ঠিক আছে? এখন আসেন, আচ্ছা। একটা প্রতিষ্ঠানের কার্যপত্রের প্রকারভেদ আছে, বিভিন্ন প্রকারের কার্যপত্র। যদি ঘর হিসেবে আমরা যাই তাহলে কার্যপত্র তিন প্রকার: 8 ঘরা হতে পারে, 10 ঘরা হতে পারে, সর্বোচ্চ কত ঘরা হতে পারে? 12 ঘরা। 12 12 ঘরা। ঘরা কার্য। আমরা তিনটেই করবো, 8 ঘরাও করবো, 10 ঘরাও করবো, 12 ঘরাও ইনশাল্লাহ করবো। এবার বৈশিষ্ট্য বা মালিকানার ভিত্তিতে কার্যপত্র দুই প্রকার, একটা হচ্ছে সেলিং কনসার্ন। অর্থাৎ আমরা যদি দেখি, বিশ্বে যত ধরনের ব্যবসা আছে সমস্ত ব্যবসাকে দুই ভাগে ভাগ করা যায়, কি কি বলেন তো? বিক্রয়ধর্মী প্রতিষ্ঠান এবং সেবামূলক প্রতিষ্ঠান। কি কি বললাম? বিক্রয়ধর্মী প্রতিষ্ঠান বিক্রয়। এবং সেবামূলক বিক্রয়। প্রতিষ্ঠান। চিন্তা করে দেখুন তো, এর বাইরে আর কোনো প্রতিষ্ঠান আছে? একজন না। ডক্টর, ডক্টরের কাজ কি, বিক্রি না সেবা? সেবা। একটা সেবা। হাসপাতালের কাজ কি, বিক্রি না সেবা? সেবা। 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 এবার একজন মুদির দোকানদারের কাজ কি, বিক্রি না সেবা? বিক্রি। বিক্রি। তার মানে বিক্রি আর সেবার বাইরে মুনাফা অর্জনের আর কোনো ওয়ে আছে কোন, দেখেন তো চিন্তা করে। উম, আর না। কিন্তু ব্যবসা কোনো ওয়ে আছে। নাই। আপনি মুনাফা অর্জন করতে চান, কোনো কিছু বিক্রিও করবেন না, কোনো সেবাও দেবেন না, সম্ভব এটা? না। না। হ্যাঁ সম্ভব, চিন্তা করতে হবে, রাজধানী করতে হবে, ডাকাতি করতে হবে, ওটা তো করা যাবে না, তাই না? তাহলে বিক্রয় হ্যাঁ। প্রতিষ্ঠানকে আমরা কি বলছি, সেলিং কনসার্ন। বিক্রয় প্রতিষ্ঠানকে কি বলছি আমরা, সেলিং সিলিং সেলিং কনসার্ন। করছে। করছে। আর যেটা সেবামূলক প্রতিষ্ঠান তাকে বলছি আমরা সার্ভিস কনসার্ন। তাহলে বৈশিষ্ট্য বা মালিকানা ভিত্তিতে আমরা এটাকে দুই ভাগে ভাগ করি, সেলিং কনসার্ন এবং কি সার্ভিস কনসার্ন। এই সেলিং কনসার্ন আর সার্ভিস কনসার্নের ওয়ার্কশিটের মধ্যে সামান্য পার্থক্য আছে, কিছু পার্থক্য আছে। যা হোক, এই সেলিং কনসার্নের অঙ্ক আমাদের সামনে দুইভাবে আসতে পারে, এক মালিকানা আসতে পারে, আবার যৌথ মূলধনী আসতে পারে। সার্ভিস কনসার্নের অঙ্ক আমাদের দুইভাবে আসতে পারে, এক মালিকানা, যৌথ মূলধনী। আবার এই এক মালিকা অঙ্ক দুইভাবে হয়, পিরিয়ডিক হয়, আবার কি হয়, পারপেচুয়াল। পারপিচুয়াল। যৌথ পারপেচুয়াল। মূলধনীও পিরিয়ডিক হতে পারে, কি হতে পারে, পারপেচুয়াল হতে পারে। পারপিচুয়াল। পারপেচুয়াল। কিন্তু সার্ভিস কনসার্নের অঙ্ক কখনোই হবে না, পিরিয়ডিক পারপেচুয়াল হবে না, এটা সবসময় এক মালিকানায় হবে। যাক, এইগুলো একটু জানাচ্ছি কেন, একটু মেসেজ দিয়ে রাখতেছি, আপনারা নোট ডাউন করে রাখবেন। বাকি থাকলো যেটা, এটা পার্ট এ, এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে পার্ট এতে, ঠিক আছে, 1 মার্কের যে উত্তর, সেখানে অনেক প্রশ্ন আসতে পারে এখানে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা যখন অঙ্ক শুরু করব তখন এই কনসেপ্টগুলো একটু মাথায় রাখতে হবে যে আমরা কোন কনসার্ন বা কোন পদ্ধতির অঙ্ক করছি। তো যাই হোক, এই সেলিং কনসার্ন, সার্ভিস কনসার্ন, এইখানের সাথে কিছু পার্থক্য আমাদের আছে। যেমন একটা পার্থক্য, মূল পার্থক্য আপনাদের এখনই বলে দিই। সেলিং কনসার্ন অর্থাৎ একটা বিক্রয়ধর্মী প্রতিষ্ঠান এবং একটা সেবামূলক প্রতিষ্ঠানের মূল যে পার্থক্য সেটা হচ্ছে পণ্য। সেটা কি, পণ্য, পণ্য। পণ্য। মার্চেন্ডাইজ। সেলিং কনসার্নে আপনার অবশ্যই কোনো না কোনো প্রোডাক্টের মাধ্যমে আপনাকে ব্যবসা করতে হবে, কিন্তু সার্ভিস কনসার্নে কোনো প্রোডাক্ট লাগে না। একজন ডাক্তারের কোনো প্রোডাক্ট আছে? না। একজন ইঞ্জিনিয়ারের কোনো প্রোডাক্ট আছে? না। একজন লয়ারের কোনো প্রোডাক্ট আছে? না। এটা কিন্তু সব সার্ভিস কনসার্ন। কিন্তু একজন মুদির দোকানদার, একজন স্বর্ণ ব্যবসায়ী, একজন জুতার ব্যবসায়ী, একজন কাপড়ের ব্যবসায়ী, এদের কিন্তু প্রোডাক্ট আছে।
তাহলে সেলিং কনসার্নে কি থাকে? মজুত পণ্য থাকে। কি থাকে? মজুত মজুত পণ্য, পণ্য। যাকে আমরা বলি মার্চেন্ডাইজ ইনভেন্টরি। কিন্তু সার্ভিস কনসার্নে কোনো মজুত পণ্য থাকে না। না। এটা হচ্ছে মূল পার্থক্য, যেটা আমরা অঙ্ক যখন শুরু করব আমরা আরো ক্লিয়ার করবো আপনাদেরকে। আপাতত শুধু হিন্টস গুলো আপনারা মাথায় রাখেন, ঠিক আছে ব্যাপারটা? আর যেহেতু ভিডিওটা আপনারা পাবেন, আপনার ভিডিওটা বারবার দেখলে আরো ক্লিয়ার হবেন। এবার আসেন আমরা একটু সামনে এগোই। এখানে কিছু নোট ডাউন করা আছে যে আমরা এক মালিকানা বা যৌথ মূলধন অঙ্ক চিনবো কিভাবে। কোনটা এক মালিকানা আর কোনটা যৌথ মূলধন চিনতে তো আমাকে হবে, কারণ চিনতে না পারলে আমি সঠিক পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো না। যদি রেওয়া মিলে রিটেন আর্নিং মানে সংরক্ষিত মুনাফা দেওয়া থাকে, তাহলে অঙ্কটা কোন মূলধনই হবে? যৌথ চৌধুরী। মূলধনি। যৌথ মূলধনী। এবার সার্ভিস আর সেলিং চিনবো কিভাবে? যদি রেওয়া মিলে পারচেজ সেলস এইগুলো কি সার্ভিসে থাকে না সেলসে থাকে বলেন তো? পারচেজ, সেলস, ইনভেন্টরি এই শব্দগুলো কি এটা বিক্রয়ধর্মী প্রতিষ্ঠানে থাকে নাকি সেবামূলক প্রতিষ্ঠানে থাকে? বিক্রয়ধর্মী প্রতিষ্ঠানে। একটা হাসপাতাল কি পার্সেস সেলস করে? একজন ডক্টর কি না। জি পার্সেস না। সেলস করে? একজন লয়ার কি পার্সেস সেলস করে? তাই কোনো মজুত পণ্য লাগে? না, তার মানে এই লাগে না। পারচেস, সেলস, ইনভেন্টরি এগুলো থাকা মানে কোন প্রতিষ্ঠান বলেন তো? সেলিং। সিলিং। আর যদি এগুলো না থাকে তখন কি হবে? সার্ভিস। 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 এবার আসেন পিরিয়ডিক আর পারপেচুয়াল আমরা চিনবো কিভাবে। আমরা কিন্তু মার্চেন্টাইজ ইনভেন্টরি যারা অঙ্ক করে এসেছি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি অধ্যায়টা যারা আমরা করে এসেছি তারা আমরা জানি যে পারপেচুয়ালের ক্ষেত্রে একটা আইটেম থাকে, কি সেটা? কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড কি পিরিয়ডিকে থাকে? না, পারপেচুয়াল। তার মানে যদি রেওয়া মিলে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া থাকে তাহলে অঙ্কটা কোন পদ্ধতি হবে? পারপেচুয়াল। 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 না থাকলে পিরিয়ডিক। কস্ট অফ গুডস সোল্ড কি যারা আমরা জানি না, যখন আমরা অঙ্ক শুরু করবো তখন আমরা মোটামুটি আপনারা আলোচনা করার চেষ্টা করব। তো এইগুলো কিন্তু সব ইনফরমেশন যাচ্ছে, যেগুলো আপনাদেরকে একটু নোট ডাউন করে খাতায় রাখতে হবে। কারণ অঙ্কের ভিতরে অনেক ক্লাসিফিকেশন তো, একটু মনে রাখলে অঙ্ক চিনতে সুবিধা হবে। আর যদি আপনি অঙ্ক দেখে না চেনে তাহলে আপনি অঙ্ক করবেন কি করে? ঠিক আছে, তাই এই ইনফরমেশন গুলো গেল। এখন আমরা ওয়ার্কশিট করার সিস্টেমটা দেখব, ওয়ার্কশিট কিভাবে করতে হয়। ওয়ার্কশিট করার সময় আপনার সামনে একটা রেওয়া মিল দেওয়া থাকবে। আমি ছোট্ট একটা রেওয়া মিল নিয়েছি, কিন্তু আসলে কিন্তু রেওয়া মিলটা অনেক বড় থাকবে। দেখা যায় 15-20টা আইটেমের একটা রেওয়া মিল থাকবে, ডেবিট ক্রেডিট দিয়ে। আমরা ছোট্ট একটা আইটেম এখানে নিয়েছি। এখানে দেখেন তো একটা কাল্পনিক রেওয়া মিল নিয়েছি, এখানে কয়টা অ্যাকাউন্ট আছে দেখেন তো, ডেবিট সাইডে কয়টা আছে? 3টা। এসএসসি তো। ক্যাশ, প্রিপেইড ইন্স্যুরেন্স, রেন্ট এক্সপেন্স। আর ক্রেডিট সাইডে আছে কয়টা? দুইটা। দুইটা। সার্ভিস রেভিনিউ, অ্যাকাউন্টস পেয়াবেল। পেয়াবেল। এরকম আরো অনেক আইটেম দিয়ে আমার একটা পূর্ণাঙ্গ রেওয়া মিল থাকবে। আমরা পূর্ণাঙ্গ রেওয়া মিল এখানে নিই নাই, কারণ আমাকে স্ক্রিনে দেখানো যাবে না। তাহলে এরকম একটা রেওয়া মিল আমার থাকবে প্রশ্নে। আর রেওয়া মিলের নিচে কিছু কি থাকবে? অ্যাডজাস্টমেন্ট। 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 ব্যাস, এটা আর ওয়ার্কশিট কিন্তু প্রশ্ন আপনার সামনে চলে আসলো। এখন আপনাকে এই রেওয়া মিল এবং এই সমন্বয়ের মাধ্যমে একটা ওয়ার্কশিট প্রস্তুত করতে হবে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, রেওয়া মিল দেখে আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে এটা কি সার্ভিস কনসার্ন নাকি সেলিং কনসার্ন, সেটা আগে বলেন। এটা হচ্ছে সিলিং। এটা হচ্ছে সার্ভিস। সেলিং কনসার্ন কিভাবে বুঝলেন বলেন? এখানে দেখেন তো, পারচেস, সেলস, মার্চেন্ডাইজ কোনো আইটেম সার্ভিস। আছে? এটা সার্ভিস রেভিনিউ। এটা তো। সার্ভিস রেভিনিউ সরাসরি দেওয়াই আছে। আর পারচেস, সেলস এ ধরনের আইটেম থাকলে হয় সেলিং। এখানে কি পারচেস বা সেলস কোনো আইটেম আছে? না। না। তার মানে এটা কি সেলিং নাকি সার্ভিস? সার্ভিস। সার্ভিস সার্ভিস। ওখানের অঙ্ক সবচেয়ে সহজ অঙ্ক, কোনো ঝামেলা নেই। মার্চেন্ডাইজে কোনো এন্ট্রি নেই, কোনো পোস্টিং নাই। সিম্পল একটা রেওয়া মিল থাকবে, সিম্পল কিছু সমন্বয় থাকবে, এই দুয়ের সমন্বয় আমাকে ওয়ার্কশিটটা করতে হবে। তাহলে আমরা কি রেওয়া মিল দেখে মোটামুটি ধারণা করতে পারছি যে সার্ভিস কনসার্ন নাকি সেলিং কনসার্ন? হ্যাঁ। তাহলে যেহেতু পারচেস, সেলস, মার্চেন্ডাইজ ইনভেন্টরি এখানে নাই, তাহলে এটা সার্ভিস কনসার্ন। থাকলে কি হতো? সিলিং। সেলিং কনসার্ন। তাহলে এবার আমার প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে আমরা আজকে স্ট্যান্ডার্ড ওয়ার্কশিট বলে 10 কলামকে, আমরা একটু আগে দেখেছি ওয়ার্কশিট কলাম ভেদে কয় প্রকার? আট 3 প্রকার। 8 কলাম, প্রকার। 10 কলাম, 12 কলাম। 12 কলাম। স্ট্যান্ডার্ড ওয়ার্কশিট বলা হয় 10 কলামকে। কয় কলামকে? 10 10 কলাম। কলামকে। আমরা আজকে সেই 10 কলামটাই দেখবো। তাহলে এইখান থেকে আমরা একটা ওয়ার্কশিট কিভাবে তৈরি করব দেখুন। একটা ওয়ার্কশিটের নমুনা ছক আপনার সামনে আসবে। আকিব ওয়ার্কশিট ব্র্যাকেটে লেখা আছে কি? 10 কলাম, সমাপনী তারিখ কলাম। দেওয়া আছে। আমাদেরও কি এইভাবে লিখে দিতে হবে?
হ্যাঁ, ছকটা উপরে আমাদের এভাবে করে আমাদের ই করতে হবে ছকের উপরে। কি ব্যাপার, পাওয়ার পয়েন্টে কাজ করতেছে না কেন? পাওয়ার পয়েন্টের সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনার কি ছক দেখতে পাচ্ছেন একটা? যদি আমি এভাবে জি যাচ্ছিলাম দেখা যাচ্ছে। আমি যাচ্ছিলাম ধাপে ধাপে আসবে, কিন্তু যে কোনো কারণে ছকটা স্লাইডে ঝামেলা করছে। তাহলে আমাদের এরকম দেখুন একটা, এই ছকটা কিন্তু ভিতরে কোনো টাকা পয়সা আপাতত নাই। অ্যাকাউন্টস টাইটেল থাকবে। 10 কলাম কেন বলছি, প্রথম কলামের নামটা কি আছে দেখুন তো? ট্রায়াল ব্যালেন্স। ব্যালেন্স। এরপরে কলামের নাম কি? অ্যাডজাস্টমেন্ট। 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 তারপর একটা নাম অ্যাডজাস্টেড অ্যাডজাস্টেড ট্রায়াল ট্রায়াল ব্যালেন্স। ব্যালেন্স। এরপর একটা নাম ইনকাম 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 স্টেটমেন্ট। 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 সর্বশেষ ব্যালেন্স ব্যালেন্স শিট। শিট। এই অ্যাকাউন্ট সাইডের কলামটা এটা ধরা যাবে না, এটা হিসাবের বাইরে। এই কলামটা হিসাবের বাইরে। এবার এটা বাদ দিয়ে মূল কলাম কয়টা দেখেন তো? এক। অ্যাডজাস্টমেন্ট দুই। অ্যাডজাস্ট ব্যালেন্স তিন। পাঁচ। ইনকাম স্টেটমেন্ট চার। পাঁচটা। ব্যালেন্স শিট পাঁচ। মূল কলাম কয়টা? পাঁচটা। পাঁচ। এই পাঁচটাকে যদি ডেবিট ক্রেডিট প্রত্যেককে ডিভাইডেশন করা হয় তাহলে কলাম কয়টা হয়ে যাবে? 10টা। এই জন্য নাম হয়েছে 10 কলাম ওয়ার্কশিট। এই জন্য নাম কি হয়েছে? টেন টেন 10 কলাম কলাম। আছে। কলাম ওয়ার্কশিট। আমি কি ব্যাপারটা বোঝাতে পারলাম নামটা কেন হলো? জি। জি। এবার প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে আমার অঙ্কে একটা কি দেওয়া আছে? মিল দেওয়া রে- আছে। ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। আমার প্রথম কাজ প্রশ্ন দেখে দেখে ট্রায়াল ব্যালেন্সটা তুলে ফেলা। এই যে ট্রায়াল ব্যালেন্স, শুধু আমরা ট্রায়াল ব্যালেন্সটা দেখে দেখে তুলে ফেলেছি। ক্যাশ, প্রিপেড ইন্স্যুরেন্স, রেন্ট এক্সপেন্স, সার্ভিস রেভিনিউ, অ্যাকাউন্টস পেয়েবল। অবশ্যই ডেবিট ক্রেডিট দুই পাশ কি হবে? অবশ্যই সমান হবে। সমান হবে। কারণ রেয়ার মিল তো অবশ্যই দুই পাশ মিলানো থাকবে নাকি? জি। জি। তাহলে আমাদের কাজ কিন্তু পাঁচটা। পাঁচটার প্রথম কাজ হচ্ছে ট্রায়াল ব্যালেন্স দেখে দেখে তোলা। এটাকে আমরা বুঝতে পেরেছি। জি। জি। 2 নম্বর কাজ হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের নিচে কি দেওয়া আছে? অ্যাডজাস্টমেন্ট। 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 এবার আমাদের এই অ্যাডজাস্টমেন্ট দুটো রেকর্ড করতে হবে। অ্যাডজাস্টমেন্ট থাকা মানে কি? এটা কি রেকর্ডেড নাকি আনরেকর্ডেড? এই সমন্বয়গুলো এখনো রেকর্ড হয়নি, রেকর্ড হয়নি। আমাদের করা। করতে হবে। এবার আসেন তাহলে প্রথম জাবেদা আছে, সমন্বয় আছে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড টাকা 7,000। ইন্স্যুরেন্স মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কত টাকা? 7,000 টাকা। 7,000 টাকা। দেখেন তো রেয়া মিলে কি হিসাবে রেকর্ড ছিল? প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স। তাহলে আমরা এখন কাজ জাবেদা করব। এক্সপেন্স। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ক্রেডিট। 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 খরচ বাড়বে আর সম্পত্তি কি কমবে। এই জায়গাটা কমে এবার যাবে। লক্ষ্য করতে হবে। যখন একটা জাবেদা আমরা রেকর্ড করব, রেকর্ড হবে কোন কলামে? অ্যাডজাস্টমেন্ট। দ্বিতীয় কলাম। অ্যাডজাস্টমেন্ট। সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আমি যে ডেবিট ক্রেডিট জাবেদা বললাম, যে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, এই দুটো অ্যাকাউন্টের কোন অ্যাকাউন্ট অলরেডি আমার আগে থেকে নেওয়া আছে নেওয়া মিলে? পেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড প্রিপেইড ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স। তাহলে নতুন করে আমার অ্যাকাউন্ট কোনটা আসবে? ইন্স্যুরেন্স এক্সপেন্স। এই যে দেখেন, নতুন ইন্স্যুরেন্স। করে কিন্তু আমরা অ্যাকাউন্টস পেবল নিচে লিখেছি ইন্স্যুরেন্স এক্সপেন্স, নতুন করে লেখা লাগছে, কারণ এটা তো আগে ছিল না। তার মানে যখন অ্যাডজাস্টমেন্ট পোস্টিং হবে তখন লক্ষ্য রাখতে হবে যে ডেবিট ক্রেডিটের যে কোনো একটা আইটেম আমার আগে থেকে থাকতে পারে। যদি থাকে তাহলে ওটা নতুন করে লেখার প্রয়োজন নেই। যেটা আইটেম নেই সেটা নতুন করে লিখতে হবে। এই বিষয়টা কি বুঝতে পারছি? জি। এই বিষয়টা কি নিয়ে কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা জাবেদা বললাম ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। এই ডেবিট ক্রেডিটের আমার অলরেডি দেওয়া মিলে আমার আগে থেকে রেকর্ড আছে কোনটা? প্রিপেইড ইন্স্যুরেন্স। তাহলে আমি ওটা নতুন করে লিখবো না। আমি এখন কাকে লিখবো? শুধুমাত্র ইন্স্যুরেন্স এক্সপেন্স এক্সপেন্স। এক্সপেন্স। লিখলাম। এবার টাকা পোস্টিং হবে, মনে রাখতে হবে অ্যাডজাস্টমেন্ট পোস্টিং হবে কোন কলামে? অ্যাডজাস্টমেন্ট কলাম। অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট। তাহলে এবার আমাদের খরচ বাড়বে, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট সোজা ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাডজাস্টমেন্ট সোজা ক্রেডিট। 7,000 টাকা। যাবে পোস্টিং বুঝতে পারলাম। জি। জি। ওকে, নাম্বার 2 কি আছে? রেন্ট আনএক্সপায়ার্ড টাকা 3,000। রেন্ট এখনো মেয়াদ উত্তীর্ণ হয়নি। আনএক্সপায়ার্ড মানে কি? মেয়াদ উত্তীর্ণ মেয়াদ মেয়াদোত্তীর্ণ উত্তীর্ণ। হয়নি। হয়নি। তাহলে রেওয়া মিলে কি রেকর্ড ছিল দেখেন তো? এক্সপেন্স হিসাবে। তাহলে আমরা এখন কাকে খরচ। দেখাবো? সম্পদ। 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 তাহলে যাবে হবে প্রিপেইড রেন্ট ডেবিট আর রেন্ট এক্সপেন্স ক্রেডিট। এক্সপেন্স ক্রেডিট। গুড। তাহলে রেওয়া মিলে আগে থেকে কোনটা রেকর্ড আছে আমার?
এক্সপেন্স। এক্সপেন্স। তাহলে আমি নতুন করে কোনটা লিখবো? এই যে আমরা প্রিপেইড লাগবো রেন্ট। প্রিপেড রেন্ট। তাহলে প্রিপেইড রেন্ট এই যে ডেবিট করলাম 3,000, আর রেন্ট এক্সপেন্স ক্রেডিট করলাম কত? 3,000। 15। 3,000। এই যে আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট তিন হ্যাঁ। হাজার ছিল, ঠিক আছে, আমার সম্পত্তি বাড়বে, তাহলে সম্পত্তি বাড়বে 3,000, খরচও কমে যাবে কত টাকা? 3,000 টাকা। 3,000। এইভাবে করে যতগুলো সমন্বয় থাকে, আমরা তো বোঝানোর জন্য just দুটো সমন্বয় নিয়েছি, যতগুলো সমন্বয় থাকবে ঠিক এইভাবে ডেবিট ক্রেডিট দেখবো যে কোন অপশনটা আছে সেটা লিখবো না, যেটা নাই সেদিন নতুন করে লিখবো। লিখে সকল টাকার পোস্টিং সাবধানে ডেবিট ক্রেডিট করব কোন কলামে? অ্যাডজাস্টমেন্ট কলামে। অ্যাডজাস্টমেন্ট। এবং অবশ্যই এই কলামে যোগ, ডেবিট ক্রেডিট অবশ্যই কি হতে হবে? মিলতে সমান হবে, হতে হবে। সমান হতে হবে। হতে হবে। এভাবে করে আমরা সব অ্যাডজাস্টমেন্ট পোস্টিং দেবো। ব্যাপারটা কি বুঝতে পারলাম? জি। জি। খালি কয়টা কাজ হয়ে গেল? ট্রায়াল ব্যালেন্সের কাজ হয়ে গেল, 2টা। অ্যাডজাস্টমেন্টের কাজ হয়ে গেল। এবার 3 নম্বর কলামের নাম কি? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, মানে সমন্বিত রেওয়া মিল। এবার সমন্বয়ের আগে অর্থাৎ রেওয়া মিল এবং সমন্বয় যোগ বিয়োগ করে আমার কোনটা তৈরি করতে হবে? অ্যাডজাস্টেড সমন্বিত ট্রায়াল রেওয়া মিল। ব্যালেন্স। এক্ষেত্রে আমরা জানি ডেবিট ডেবিট কি হয়, যোগ না বিয়োগ? ডেবিট যোগ। ডেবিট ডেবিট যোগ। যোগ হয়ে ডেবিটেই বসবে, ক্রেডিট ক্রেডিট যোগ হয়ে ক্রেডিটে বসবে, ক্রেডিটে বসবে। আর ডেবিট ক্রেডিট বিয়োগ হয়ে কোথায় বসবে? যেটার সংখ্যা বড় থাকবে যেটা বা বড় থাকবে সেই ব্যালেন্সে বসবে। ওকে ফাইন। দেখেন, আমরা এবার যোগ বিয়োগ করে শুরু করব এবং যোগ বিয়োগ করে কোন কলামে বসাবো? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে, তাই তো? ব্যালেন্স। আসেন, হুম। ক্যাশ জি। ডেবিট ছিল, কোনো সমন্বয় কি ক্যাশে ঘটছে? না। না। ডেবিট থেকে ডেবিটে চলে গেল কত টাকা? 10,000। 10,000। 10,000। প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ছিল কত? 12,000। 12,000। এখান থেকে সমন্বয় ক্রেডিট হয়েছে 7,000, ডেবিট থেকে ক্রেডিট কি হবে? বিয়োগ হবে। বিয়োগ হয়ে হবে ব্যালেন্স কোনটা ছিল? 12,000। ডেবিট। 12,000। তাহলে ব্যালেন্সটাও মাইনাস করে ডেবিটে ডেবিট। বসে গেল কত টাকা? 5,000 টাকা। 5,000 টাকা। 5,000। রেন্ট এক্সপেন্স ডেবিট ছিল 15, এখানে ক্রেডিট হয়েছে 3, তাহলে ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ হয়ে ডেবিটে বসবে কত টাকা? 12,000। 12,000। 12,000 টাকা। সার্ভিস রেভিনিউ 30,000 টাকা ক্রেডিট ছিল, কোনো সমন্বয় নাই, ক্রেডিট থেকে ক্রেডিটে বসে গেল 30,000 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট ছিল 7,000, কোনো সমন্বয় নাই, ক্রেডিট থেকে ক্রেডিট চলে গেল কত টাকা? 7,000। 7,000 টাকা। 7,000। ইন্স্যুরেন্স এক্সপেন্স সমন্বয়ের আগে কোনো ব্যালেন্স ছিল? না। না। সমন্বয়ে নতুন করে আসছে কত টাকা? 7,000। 7,000। ডেবিট না ক্রেডিট? ডেবিট। ডেবিট। ডেবিট থেকে অ্যাডজাস্টেড ডেবিটে চলে যাবে 7,000 টাকা, ডেবিট থেকে ডেবিটে। ডেবিটে। প্রিপেইড ডেট তাই, সমন্বয়ের পূর্বে কোনো ব্যালেন্স ছিল না, সমন্বয়ে 3,000 টাকা ডেবিট হচ্ছে, সেখান থেকে ডেবিট থেকে ডেবিট চলে গেল 3,000 টাকা। আমাদের রেডি হয়ে গেল অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, যার ডেবিট ক্রেডিট অবশ্যই সমান হতে হবে। হবে। তাহলে আমাদের 3 নম্বর ধাপ কিন্তু কমপ্লিট। ট্রায়াল ব্যালেন্স দেখলাম, অ্যাডজাস্টমেন্ট দেখলাম, এ দুটো যোগ বিয়োগ করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও দেখলাম। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে প্লিজ? জি না। না। এই সিস্টেমে কিন্তু ওয়ার্কশিট করতে হবে। এবার দেখেন, আমরা বলেছিলাম একটা ট্রায়াল ব্যালেন্সে আমার 4টা জিনিস থাকে, কি কি থাকে? আয়, ব্যয়, আয়, আয়। ব্যয়। সম্পদ, দায়। দায়। তার। আয়। দেখেন, এই 4 নম্বর ধাপের নাম হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, আর 5 নম্বর ধাপের নাম কি? ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট। অর্থাৎ আয় ব্যয় বিবরণী আর উদ্বৃত্ত পত্র। আমরা আলোচনার সময় বলেছিলাম আয় ব্যয় বিবরণী জি। কাজ হচ্ছে আয় আর ব্যয় যোগ বিয়োগ করে লাভ ক্ষতি বের করা, আর উদ্বৃত্ত পত্রের কাজ হুম। হচ্ছে সম্পদ আর দায়কে সমান দেখানো, তাই তো? জি। জি। আর এইখান থেকে এবার আয় হলে আর ব্যয় হলে কোথায় যাবে? ইনকাম ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট। স্টেটমেন্ট। আর সম্পদ আর দায় কোথায় যাবে? ব্যালেন্স ব্যালেন্স শিটে। শিট। টাকা দেখে কি বোঝা যাবে কোনটা আয় ব্যয় কোনটা সম্পদ হয়? টাকা দেখে কি বোঝার কোনো সুযোগ আছে? জি। না। এই অ্যাকাউন্টস টাইটেল দেখে দেখতে হবে। হ্যাঁ, অ্যাকাউন্ট স্টার্টেড। এবার আসেন, যদি ব্যয় হয় ইনকাম স্টেটমেন্টে, ব্যয় কি ডেবিট না ক্রেডিট হয়? ব্যয় ডেবিট। ক্যাশ। ব্যাংক ডেবিট। তাহলে ডেবিটে। ব্যয় বসবে ইনকাম স্টেটমেন্টের কোন পাশে? ডেবিট পাশে। ডেবিট পাশে। আয় বসবে ইনকাম স্টেটমেন্টের কোন পাশে? ক্রেডিট ক্রেডিট পাশে। পাশে। সম্পদ বসবে ব্যালেন্স শিটের, ডেবিট পাশে। ডেবিট। আর দায় বসবে ব্যালেন্স শিটের। ক্রেডিট ক্রেডিট পাশে। পাশে। অ্যাকাউন্ট চেনবো কি দেখে? অ্যাকাউন্টস টাইটেল। আর টাকা নেবো কোন কলাম থেকে?
অ্যাডজাস্টমেন্ট এক্সপেক্টেড অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট এই দুটো কলামের কাজ কিন্তু শেষ। এই দুটো কলামে কিন্তু কোনো কাজ নাই। এই দুটো কলামের আর কোনো কাজ নাই। কাজ। ওকে, তাহলে এবার আসেন, ক্যাশ কত আছে? 10,000। 10,000 টাকা। কি আয়, দশ ব্যয়, হাজার সম্পদ নাকি দায়? সম্পদ। সম চলে গেছে ব্যালেন্স শিটের ডেবিটে। প্রিপেড ইন্স্যুরেন্স কত আছে? পাঁচ পাঁচ হাজার হাজার টাকা কি আয়, ব্যয়, সম্পদ নাকি দায়? সম্পদ। সম ব্যালেন্স শিটের ডেবিটে। রেন্ট এক্সপেন্স কত আছে? 12,000 বারো টাকা হাজার ইনকাম স্টেটমেন্টের ডেবিটে একটা ব্যয়। সার্ভিস রেভিনিউ কত? 30,000 টাকা 30,000 ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে আয়। অ্যাকাউন্টস পেবেল কত? 7,000 টাকা একটা দায় ব্যালেন্স শিটের ক্রেডিটে। ইন্স্যুরেন্স এক্সপেন্স কত? 7,000 টাকা 7,000 খরচ ইনকাম স্টেটমেন্টের ডেবিটে। ক্রেডিট পাশে ডেবিটে। প্রিপেইড রেন্ট কত? তিন তিন হাজার হাজার টাকা কি এটা, আয়, দায়, সম্পদ, ব্যয় কি? এটা হচ্ছে সম্পদ। ব্যালেন্স শিটের ডেবিটে। এই ডেবিট পাশে। কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই পোস্টিংটা। উল্টো পাল্টা হইলে অঙ্ক আর মিলবে না। তাহলে আমরা এখান থেকে আয় ব্যয় নিলাম ইনকাম স্টেটমেন্টের ডেবিট ক্রেডিটে, সম্পদ দেয় ব্যালেন্স ডেবিট ক্রেডিট, কি বুঝতে পারলাম? জি। জি। তাহলে এই কলামটার কাজও শেষ। এই কলামটার কাজও শেষ। এবার কোন কলামে কাজ শুরু হবে? ইনকাম স্টেটমেন্ট আর ইনকাম ব্যালেন্স শিট। স্টেটমেন্ট। ওই যে আমাদের আয়ের থেকে ব্যয় বড় নাকি ব্যয়ের থেকে আয় বড়, লাভ বা ক্ষতি বের করতে হবে। আপাত দৃষ্টিতে দেখলে কি মনে হচ্ছে দেখেন তো? এটা কিন্তু না, 11,000 নাই। ডেবিট পাস বড় না ক্রেডিট পাস বড়, কি মনে হচ্ছে? ক্রেডিট পাশ বড়। তার মানে কি আয়ের পাস বড় না ব্যয়ের পাস বড়? ব্যয়ের আয়ের আয়ের পাশ পাশ বড়। বড়। এবার ভালো করে খেয়াল করো নিট প্রফিট কিভাবে নির্ণয় করতে হয়। আমরা এই কলামটা ফাঁকা রাখছি নিট প্রফিট না লস দেখার জন্য, আমরা জানি না এটা। পাওয়ার পয়েন্টে দেখাতাম কিন্তু এখানে দেখানো যাচ্ছে না। এবার যেহেতু আমাদের আয়ের পাশ বড়, যে পাশ বড় সেই পাশে ব্যালেন্স নামাবো এবং সেই ব্যালেন্সটা অপোজিট পাশে নিয়ে আসবো। এনে এইখান থেকে উপরের ব্যয়গুলো কি করব? যোগ করব। বাদ দিব। এই যে আয়, আমাদের আয় কত টাকা? 30,000 টাকা। তিরিশ তিরিশ হাজার হাজার টাকা টাকা নিয়ে আসলাম লাস্ট কলামে। এবার ওইটাকে ডেবিট পাশে নিয়ে আসলাম। এই 30,000 থেকে এবার এই দুটো খরচ আছে, 12,000 আর 7,000, খরচ দুটো বাদ দেবো, কারণ পুরো মুনাফা পেতে গেলে আয়ের থেকে ব্যয় কি যোগ করতে না বাদ দিতে হয়? বাদ ও দিতে বাদ হয়। দিতে। তাহলে 30 হাতে 12 আর 7 কত হয়? 12 আর 7 19। 19,000। তাহলে 30,000 থেকে 19,000 বাদ দিলে প্রফিট না লস? প্রফিট হচ্ছে কত টাকা প্রফিট প্রফিট? হচ্ছে 2,000। 11,000 টাকা। এই দেখেন সেই 11,000 টাকা। এবং যখন বুঝলাম প্রফিট তখন 11,000 টাকা লিখে সোজা কি লিখে দিয়েছি? নেট প্রফিট। তার মানে লাস্টের এই কলাম প্রফিট। কিন্তু ফাঁকা থাকবে, এখানে প্রফিট বা লস আগের থেকে কিছুই লেখা যাবে না। এখানে প্রফিট লস নির্ণয় হওয়ার পরে তারপর এখানে লিখতে হবে নিট প্রফিট অথবা নিট লস। কথা কি বোঝাতে পারছি? জি। জি। যদি আমাদের মনে করেন ব্যয়ের পাশ যদি বড় হতো, মনে করেন ব্যয়ের পাশে এখানে যদি 40,000 হতো, তাহলে আমরা কি করতাম? ব্যয়ের পাশে যোগফল আগে নামাতাম। না, আমি সেটা কোন পাশে নিতাম? আয়ের পাশে। আয়ের এবার পাশে এই এই ব্যালেন্স থেকে উপরে আয় কি করতাম? বিয়োগ বাদ করতাম। দিতাম। বাদ দিয়ে ব্যালেন্সটা এই কলামে বসাতাম। সেটা কি নিট লস তো না লাভ হতো? ব্যয় বড় হলে কি হয়? নিট লস হতো। তখন এখানে কি লিখতাম? নিট লস। এইভাবে ইনকাম স্টেটমেন্ট থেকে আমাকে প্রফিট বা লসটা নির্ণয় করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? জি। এবার আসেন, সর্বশেষ কোন কলামের কাজ? ব্যালেন্স শিট। আচ্ছা, প্রফিট যদি হয় মালিকের মূলধন কি বাড়ে না কমে? মূলধন বাড়ে। বাড়ে। মূলধন বাড়ে, তার মানে মূলধন সাথে কি যোগ হয় না বিয়োগ হয়? যোগ হয়। ভেরি গুড। মূলধন যোগ। এই জন্য মূলধন থাকে ব্যালেন্স শিটের কোন পাশে বলেন তো? যদিও অঙ্কটা নাই, মূলধন ব্যালেন্স শিটের কোন পাশে থাকে? ক্রেডিট ক্রেডিট পাশে। পাশে। ক্রেডিট। এই জন্য মনে রাখবেন, প্রফিট হলে চলে যাবে ব্যালেন্স শিটের কোন পাশে? ক্রেডিট পাশে। আর যদি লস হয় পাশে। তাহলে কোন পাশে পড়বে ব্যালেন্স শিটের? ডেবিট পাশে। ডেবিট পাশে। ব্যাস। তাহলে প্রফিট ওই 11,000 সোজা চলে যাবে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। এর ব্যালেন্স শিট দুই পাশ যোগ করলে অবশ্যই কি হয়ে যাবে? সমান হবে। অবশ্যই সমান হবে। এই হচ্ছে একটা ওয়ার্কশিটের প্রসেস। খুব সহজ। সার্ভিস কনসার্ন আলোচনা করতেছি আমরা, সেলিং কনসার্ন পরে, কারণ সেলিং কনসার্নে মার্চান্ডাইজের ফাংশন আছে। এখন আপনারা দেখেন, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। যদি প্রশ্ন না থাকে খুব সহজ একটা অঙ্ক বাসার কাজ দেবো, যেটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ। কোনো প্রশ্ন কি আছে প্লিজ? না।
না। আমি ওয়ার্কশিটের পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দেব। হ্যাঁ, তো সেই পর্যন্ত আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা অঙ্কের স্ক্রিনশট দিয়ে নেবেন, ছোট্ট একটা অঙ্ক দেবো। এটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করে একটু অর্থের ধারণাটা নেওয়ার চেষ্টা করবেন, যাতে পরবর্তী ক্লাস থেকে আমরা বড় বড় অঙ্ক শুরু করতে পারি ইনশাল্লাহ। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা। এই যে যা যা আলোচনা করেছি সব সেটা আছে, সেটা পিডিএফ দিয়ে দিলে সব আপনারা এখানে পেয়ে যাবেন, দেখার সুযোগ হবে, সমস্যা নেই। আচ্ছা, এই অঙ্কটা স্ক্রিনশট দেন, এই 8 নম্বর অঙ্কটা ছোট্ট একটা অঙ্ক, ছোট্ট একটা অঙ্ক দিচ্ছি। মাত্র 1 2 3টা সমন্বয় আছে, এটা বাসায় কমপ্লিট করবেন। এই একটা রেওয়া মিল, তার নিচে 3টা সমন্বয়, এই যে একটা ওয়ার্কশিট করবেন 10 কলামের। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা। এটা বাসায় চেষ্টা করবেন সবাই। তো ঠিক আছে, নেক্সট ক্লাসটা কেউ মিস করবেন না, কারণ নেক্সট ক্লাস থেকে আমরা আনুষঙ্গিক অঙ্ক শুরু করবো ইনশাল্লাহ। ওকে? মনিকা আপু, সাদিয়া আপু, আচ্ছা। তিন্নি আপু, যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে আজকে ক্লাস এখানে শেষ করব। যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে প্লিজ। কোনো প্রশ্ন আছে? না। না। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।